লোকমেটার পর এতগুলো ঘটনা আমরা দেখলাম, সেটা যদি চোপড়ার আমরা জেসিবির কথা বলি বা আরিয়াদহের জয়ন্ত সিং, বামেদের তো বিরোধী দল হিসেবে একটা ভূমিকা রয়েছে, কিন্তু তাদের আন্দোলন কোথায়, তাদের প্রতিবাদ কোথায়? আমাদের আজকেই একটা মিছিল হবে এবং সেখান থেকে বেলঘরিয়া থানায় ডেপুটেশন দেওয়া হবে। এই সমালোচনা যদি আপনি করেন, যেই ধরনের ঘটনা যখন একটার পর একটা ঘটেছে তখন আপনারা রাস্তায় ছিলেন না কেন, অবশ্যই এই সমালোচনা আমাদের গ্রহণ করতে হবে। এবং আমি তো এই আত্মসমালোচনার ভাগীদার। যে সমাজ বিরোধিতামূলক কার্যকর্ম, যে অপরাধমূলক কার্যকর্ম ঘটে চলেছে, মানুষকে সাথে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমরা ব্যর্থ। আবার আসলে একটা ইদানিংকালের সমস্যা হচ্ছে যে মানুষের ভেতরে অন্যায়কে মেনে নেওয়ার, সহ্য করে নেওয়ার প্রবণতা বেড়েছে। মানুষ মনে মনে বিরোধিতা করছেন, কিন্তু সংগঠিত বিরোধিতায় আসতে চাইছেন না। আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষই। কিন্তু তা সত্ত্বেও এগুলোর অনেক অর্থনৈতিক, সামাজিক কারণ আছে। যে ধরুন, ইদানিংকালে একজন মানুষের সাধারণভাবে একটা পিতামাতা একটা বা দুটো সন্তানের জনক জননী হন, এবং 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে পৃথিবীতে একটা নতুন তত্ত্ব চালু হয়, যে তত্ত্বের অর্থ হচ্ছে তোমাকে একা বাঁচতে হবে। এই একা বাঁচার তত্ত্ব পৃথিবীতে আসবার পরে মানুষ স্বার্থপর হয়ে যায় এবং স্বার্থপরতা কেন্দ্রিক একটা জীবনই হয়তো আজকের সমাজ অর্থনীতির কাম্য। মানুষকে যত বেশি একা করে দেওয়া যাবে, বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। ধরুন একটা সাদামাটা উদাহরণ আমি দিই। অতীতে দেখবেন, আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি, এই আমার বাবা সহ এই পাড়ায় এমন 10 জন মানুষ ছিলেন, পাড়ার কোনো একটা পরিবারের সমস্যা হলে পরে এই মানুষগুলোর কাছে আসতো। এই 10টা 12টা তুলনায় পরিণত বয়স্ক মানুষ, তারা সেই পরিবারটার সাথে কথা বলতেন, বসতেন, সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেন। বিভিন্ন ক্লাবগুলো যে ছিল, মানুষ সাধারণভাবে ছোটোখাটো সমস্যা নিয়ে ক্লাবগুলোর কাছে যেত। এখন দেখবেন এই ক্লাবগুলোর কার্যত কোনো অস্তিত্ব নেই। সব ক্লাবেরই দরজায় মমতা ব্যানার্জির ছবি, অভিষেক ব্যানার্জির ছবি গত 3 বছর ধরে ঢুকেছে। আর এই মানুষগুলো আর নেই, যে মানুষগুলোর কাছে কেউ যান। উল্টো এই মানুষগুলো কোনো ব্যাপারে আজকের যারা পাড়ার দাদা, তাদের যদি আগ বাড়িয়ে কিছু বলতে চান, তখন বলে, মানে তারা ভাগিয়ে দেন এটা বলে যে জান আপনাদের সময় হয়েছে। আর দুটো আরও বেশি কথা বলতে গেলে, আরে বুড়ো ভাম জানতো ঘরে, আপনি কি বোঝেন এসবের। এই যে কালচারটা বদলে গেল, সব কিছুকেই রাজনীতি নিয়ন্ত্রণ করবে। রাজনীতি নিয়ন্ত্রণ করবে মানে কি রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে? না, রাজনীতি নিয়ন্ত্রণ করবে মানে রাজনৈতিক দাদা নিয়ন্ত্রণ করবে। যে পাড়ার যে রাজনৈতিক দাদা, সে সেই পাড়ার সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। এই যে একটা সমস্যা তৈরি হলো, এই সমস্যাটার অনিবার্য ফলশ্রুতিতে জায়েন্ট সিংটা তৈরি হলো, জেসিবিরা তৈরি হলো, এবং কেউ কোথাও তাদের বাধা দেওয়ার থাকলো না। কারণ যে রাজনৈতিক দাদার ছত্রছায়ায় তারা তৈরি হলো, বিকশিত হলো, বড় হলো, সেই রাজনৈতিক দাদা জানে যে তার ভোট জেতার মূল চাবিকাঠি হচ্ছে এরা। তাই ভোট তাদের জিততে হবে, আর ভোট যদি তাদের জিততে হয়, এদের মদতও দিতে হবে। যে বিষয়টা, এই দাদাগিরি বাম আমলে কি ছিল না? কুণাল ঘোষ বলছে বামেরা এই জয়ন্ত সিং জেসিবি ইস্যুগুলোই কেন প্রতিবাদ করতে পারছে না। কারণ মানুষ তো প্রশ্ন তুলবে যে বাম আমলেও তো এগুলো ছিল। এমনকি
দলেরই যারা কমিটির নেতা ছিল তারাই এই সকল এই গুন্ডাগিরিগুলো করতো? প্রথমত বাম আমলে একদম ছিল না, আমি কথা বলবো না। আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। বাম আমলে শুরু থেকে ছিল না। আসলে যখন আমরা সরকারে আসি তখন কারোরই ধারণা ছিল না যে 34 বছর আমরা সরকারে থাকব। এসছি যেদিন ওদের ইচ্ছে হবে সরিয়ে দেবে, যেমন 67-তে সরিয়ে দিয়েছিল, 69-এ সরিয়ে দিয়েছিল। কিন্তু জাতীয় রাজনীতির নানান প্রেক্ষাপট, রাজ্য রাজনীতিতে আমাদের বিকাশ, এই সব কিছু মিলে আমাদের একটা দীর্ঘস্থায়িত্ব হয়েছিল। এবং এই দীর্ঘস্থায়িত্বটা যখন প্রায় নিশ্চিত হলো তখন এই প্রবণতাগুলো মাথা চাড়া দিল। আমাদের পার্টি অভ্যন্তরে আমি আপনাকে খুলে দেখাতেও পারি, পার্টি ডকুমেন্ট যা পাবলিকলি প্রকাশিত হয়েছে তাতেও বারবার এই ট্রেন্ডগুলো সম্পর্কে সতর্ক থাকতে, এই ট্রেন্ডগুলোর বিপদ সম্পর্কে পার্টিকে অবহিত করতে বারবার প্রয়াস হয়েছে। 1997 সালে 3 নম্বর পার্টি চিঠি, 2001 সালে আবার 3 নম্বর পার্টি চিঠি, এরকম বহু পার্টি চিঠির কথা আমি উল্লেখ করতে পারি যাতে এই বিষয়গুলো সম্পর্কে বারবার বলা হয়েছে। এবং অ্যাডমিনিস্ট্রেশনকে সবসময় বলা হয়েছে এদের সম্পর্কে কোনো রকম রেয়াত না করার জন্য। কিন্তু এদেরও কিছু আশ্চর্য ক্ষমতা থাকে প্রশাসনের একাংশকে ব্যবহার করা, সেটাও হয়েছে। কিন্তু আপনি যদি গোটা বাম আমল দেখেন 34 বছর মিলে, আপনি এরকম কটা উদাহরণ বের করতে পারবেন? কুণাল ঘোষকেই যদি বলেন যে আপনি বাম আমলে কটা, জায়েন্ট সিং তো একটাও ছিল না, এইরকম তালতলা ক্লাবের মতো এইরকম নৃশংস অত্যাচারের ঘটনা একটাও ঘটেনি বাম আমলে। কিন্তু দাদাগিরি, মস্তানি এটা ছিল, মাথাচাড়া দিয়েছিল, কিন্তু কোথাও সেটার উপর একটা নিয়ন্ত্রণও ছিল। সেটা কোনো সময় কোনো এক্সেস রূপ পায়নি। যতটুকু ছিল সেটাও অন্যায় হয়েছে, সেটাও না থাকা উচিত ছিল। আমার পরিষ্কার করে বলতে কোনো গলা কাঁপে না, ঠ্যাংও কাঁপে না। কিন্তু সেটা অবাধ ছিল না। আর এই আমলে তো অবাধ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। ফলে কুণাল ঘোষ বাম আমলের সঙ্গে তুলনা করতে পারেন, কিন্তু আপনাদের চ্যানেলকে সত্যটা দেখানো উচিত যে হ্যাঁ, গোটা বাম আমল খুঁজলে গোটা বরানগর জুড়ে ধরুন ফর উদাহরণ যে এইরকম একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে যার বিরুদ্ধে এইরকম অভিযোগ সত্য যে সে জোর করে 3টে পুকুর ভরাট করিয়েছে তার লোক দিয়ে, জোর করে 4টে বাড়ির প্রমোটিংয়ের দায়িত্ব নিজে বা নিজের পছন্দের লোককে পাইয়ে দিয়েছে। দ্যাট মাচ। তাহলে এটাকে যদি আমি একটা ব্যাধি বলি, তাহলে এই ব্যাধির শুরু বাম আমল থেকে, মানে কোথাও গিয়ে বাম সরকারেরও ব্যর্থতা রয়েছে এটাতে। এই ব্যাধির শুরু বেদের আমল থেকে, বাম আমল থেকে কেন শুরু হবে? আপনি যেমন বললেন যে শুরুর দিকে ছিল না বাম আমলের, পরে সেটা ছিল। এই যে লেভেলে ইন্ডিভিজুয়াল দাদাগিরি, আসলে সংঘাত কেন হয়? সংঘাত হয়তো দখলদারিত্বের জন্য। বেদের যুগে কিসের দখলদারিত্ব ছিল? জমির দখলদারিত্বের জন্যই তো বিশ্বামিত্র মুনি রামকে নিয়ে গেছিল তারকাকে বধ করার জন্য। কারণ ওই জমিটা, ওই বিস্তৃত বনাঞ্চলটা তারকার মালিকানাধীন বা তারকার এখতিয়ারভুক্ত বা তারকার দখলীকৃত ছিল। তখন তো আর এখনকার মতো পর্চা করে দলিল করে জমি হতো না, তারকার দখলীকৃত ছিল। তাহলে সেই জমিটা দখল করতে হবে বিশ্বামিত্র মুনিকে, এবং সেই জন্য তিনি রামকে ব্যবহার করেছিলেন তারকাকে বধ করার কাজে। সীতা উদ্ধারের জন্য বানর সেনা প্রয়োজন হবে রামের, তাই সুগ্রীবকে ব্যবহার করেছিলেন বালিকে বধ করার কাজে। সুতরাং অপরাধী 1 নম্বর তো রাম,
অপরাধী 2 নম্বর যদি ধৃতরাষ্ট্র হয় কিংবা দুর্যোধন হয় কিংবা শকুনি হয়, তাহলে এই যে দখলদারিত্ব, এই দখলদারিত্বের অজস্র উদাহরণ বেদ পুরাণের মধ্যে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো সব ঈশ্বরের নামে চালিয়ে দেওয়া হয়েছে, আর জায়েন্ট সিংরা ঈশ্বর হতে পারেননি বলে সৌগত রায় ফোন পাচ্ছেন গুলি খাওয়ার। এটা যদি জায়েন্ট সিংয়ের নামে একটা মন্দির করে দিত মদন মিত্র, আমার মনে হয় তাহলে পরে বোধহয় সৌগত রায় ফোনটা পেতেন না।